আরে মাসুমা, আপনি আসুন আসুন আসুন। আপনি এসেছেন অথচ আমি জানতেই পারিনি। উনি যদিও তোমার মাসি, কিন্তু তবুও আমাকে কোনোদিনও আলাদা করে দেখেননি। এই বুঝি সেই আশ্চর্য শিশু? তোমার কথা অনেক শুনেছি। দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। ধন্যবাদ। তবে এত দামি গয়না তো আমি পরি না। আপনার আশীর্বাদই আমার পক্ষে যথেষ্ট। ঘনা তো দেখছি অত্যন্ত বুদ্ধিমতী। রাজকন্যা হয়েও গহনার প্রতি কোনো রকম লোভ নেই। সত্যি ঐশিকা, তুমি যথার্থই তোমার মেয়েকে মানুষ করেছো, একেবারে নিজের মতো করে। দেখলেও ভালো লাগে। এ হচ্ছে আমার আরেক ভাই, জয়দ্রথ। ও, তোমার ভাই সেই সুমাত্রা থেকে এসেছে বুঝি? জয় মামার মামার থেকেও বেশি কিছু। ও, মনে পড়েছে, তুমি উপতিষ্যের বাবার আমলের সেই বিখ্যাত প্রধানমন্ত্রীর পুত্র, তাই তো? জয়ন্ত সিংহলের উপপ্রধানমন্ত্রী। এছাড়াও সিংহলের অর্থ, বাণিজ্য, প্রতিরক্ষার দায়িত্ব জয়মের কাঁধে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা মহানামা, তুমি তো রাজকুমার, তোমার ওপর কিসের দায়িত্ব আছে? মহানামা তো রাজকুমার। রাজা হিসাবে আমার যা যা দায়িত্ব আছে একই দায়িত্ব মহানামারও আছে। ওকে সব দিকে নজর রাখতে হয়। বলতে গেলে ও আমার পেছনের শক্তি। এবার আমার শেষ ইচ্ছের কথাটা তোমায় বলবো উপতিষ্য। আমার মনে হয় সিংহলে রাজজ্যোতিষের খুব অভাব দেখা যাচ্ছে। এমন অনেক ঘটনা ঘটছে যা রাজজ্যোতিষ থাকলে উপেক্ষা করা যেত। যাই হোক, আমি বলতে চাই যে একজন রাজজ্যোতিষ নিযুক্ত করা হোক। আপনি ঠিকই বলেছেন দিদি, কিন্তু যে কোনো সাধারণ জ্যোতিষ সিংহলের রাজ জ্যোতিষ হতে পারে না। হ্যাঁ ঠিকই, কিন্তু সেরকম কাউকে খুঁজে বার করতে তো সময় লাগবে। হয়তো তেমন কাউকে পাওয়াই গেল না। তাই আমি জ্যোতিষবীরের নাম রাজ জ্যোতিষ হিসেবে প্রস্তাব করছি। কেন তুমি হঠাৎ জ্যোতিষবীরকে রাজ জ্যোতিষীর পদের জন্য ভাবছো কেন? ভুলে যেও না মহানামা, তোমার জীবন জ্যোতিষবীর বাঁচিয়েছেন। তোমার জন্মকুণ্ডলী নিয়ে উনি যদি গণনা না করতেন তাহলে কিন্তু তোমার প্রাণ সংশয় ছিল। কিন্তু কি এমন যোগ্যতা আছে ওনার? কি এমন করেছেন উনি? তুমি হঠাৎ কেন বাধা দিচ্ছ জয়দ্রথ? তুমি কি নিজের কাউকে রাজ জ্যোতিষ পদে নিযুক্ত করতে চাইছো এই রাজ পরিবারে কর্তৃত্ব করার জন্য? এটাই তো ভুল করছি দিদি। দিদির ভাবমূর্তি আর নষ্ট হতে দেওয়া যাবে না। আমার মনে হয় জয়দ্রথ ঠিকই বলছে। জ্যোতিষবীরকে রাজ জ্যোতিষ হওয়ার আগে তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।
সিংহলের আইনানুসারে জ্যোতিষবীরকে এমন কিছু গণনা করে বলতে হবে যা 7 দিনের মধ্যে ফলে যাবে। ঠিকই। তাহলে এই ব্যাপারে সিদ্ধান্ত হলো যে উপতিষ্য, মহানামা, তোমাদের একমাত্র পিসির একমাত্র মেয়েকে চিনতে পারছো? আরে রুক্মিণী, এতদিন বাদে? আরে আরে না 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 না, দীর্ঘায়ু হ। কিন্তু তুমি এখানে একা কেন? তোমার পরিবার, সন্তানরা কোথায়? তোমার সন্তান আছে নিশ্চয়ই? উপতিষ্য, তোমাকে না বলেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে ও বন্ধা, তাই শ্বশুরবাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। ওর এতটাই দুর্ভাগ্য যে নিজের ভাইরা ওকে ঘরে ঠাঁই দেয়নি। তোমাদের হৃদয় তো অনেক বড়, সিংহলে ও যদি নিজের ঠাঁই পায় তাহলে। উপতিষ্য, তোমার অনুমতি ছাড়া তো আমি। আহা, এতে অনুমতির কি আছে? এখন থেকে ও এখানেই থাকবে। তুমি আমার ননদ, কত আনন্দের কথা বলো তো। তুমি আমাদের সাথেই থাকবে। রুক্মিণী, তুমি যখন এই শুভ দিনে রয়েছো, তাহলে আমাদের এই 2 ভাইকে তিলক পরাবে না? এসব তুমি কি বলছো মহানামা? এমনিতেই সিংহল এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, নতুন করে আবার কোনো কুলক্ষণ ডেকে আনার কি দরকার? তোমার যথেষ্ট বয়স হয়েছে মহানামা। তোমার কি এটা জানা নেই যে কোনো বন্ধা নারী তিলক পরাতে পারে না? তাতে অমঙ্গল হয়। কোনো ভয় নেই, আমি তোমার দাদার মতন। তিলক তো শুধু একটা আচার মাত্র। যদি মন থেকে দাদাদের ভালো চাও তাহলে কোনো অশুভ হবে না। বহুদিন বাদে আপনার সাথে দেখা হলো। আমি কিন্তু এখানে থাকার ব্যাপারে আপনারও অনুমতি চাই। অবশ্যই, আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন। এ তো আপনার প্রাসাদ। রাজিমা, রুক্মিণী নিশ্চয়ই খুব ক্লান্ত। আমি ওকে ঘরে নিয়ে যাই। চলো। এসো। জয়ম, তুমি আমার জন্য কি এনেছো? আমি এক্ষুনি দেখতে চাই। আমিও তোমাকে কিছু দিতে চাই খনা। কি সেটা? সেটা জানতে হলে যে তোমাকে আমার সাথে আসতে হবে। কিন্তু জয়ম তো আগে বলেছে, তাই জয়মের কথাই আমার আগে শোনা উচিত। আমি সিংহলের রাজকুমার, মহারাজের কাছে ছোট হতে পারি, কিন্তু জয়দ্রথ না, সহ্য করা যাচ্ছে না। ও কে?
একটা কিছু এবার ওর ব্যাপারে করতেই হবে। তাহলে এই ছোট্ট রাজকুমারীর হাতে এই প্রাসাদের রাশ ধরা আছে। বেশ মজার তো, দেখছি। বলো না জয়ন, তখন থেকে শুধু বলছি বলছি করছো, বলছো না কেন আমার জন্য কি এনেছো? আচ্ছা খনা, তুমি তো সিংহলের রাজকুমারী, তা রাজকুমারী হিসেবে তুমি কি কি শিখতে চাও? সব কিছু যা একজন রাজপুত্র শিখতে পারে। আচ্ছা খনা, তুমি তো জানো যে আমি বেশ কিছুদিন সিংহলে ছিলাম না, কিন্তু আমি কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম তা কি জানো? বাবা বলেছে তুমি পারস্য দেশ থেকে ঘোড়া আনতে গেছিলে। হ্যাঁ? আচ্ছা, তুমি দেখবে নাকি পারস্যের ঘোড়া? কেন, ঘোড়া আবার দেখার কি আছে? আমি কোনোদিন ঘোড়া দেখিনি নাকি? তুমি এতদিন সাধারণ ঘোড়া দেখেছ, পারস্যের ঘোড়া কিন্তু সত্যি দেখবার মতো। কেন, পারস্যের ঘোড়ায় এমনও কি বিশেষত্ব আছে? পৃথিবীতে যত ঘোড়া আছে তার মধ্যে পারস্যের ঘোড়া সবচেয়ে শ্রেষ্ঠ। ও, তাই তুমি আমাকে পারস্যের ঘোড়া দেখাতে চাও? শুধু দেখাতে নয়, তোমায় ঘোড়ায় চড়া শেখাতেও চাই, কিন্তু একটা শর্ত আছে। তোমার এই ঘোড়ায় চড়া শেখার কথা কাউকে বলবে না তুমি। কেন, আমি যখনই কিছু শিখি তখন সেটা লুকিয়ে লুকিয়ে শিখতে হয় কেন? তুমি, বাবা, ভাই, কাকা সবাই তো ঘোড়ায় চড়ো। খনা, মেয়েদের এসব শিখতে নেই। মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই কেন? যত ভালো ভালো জিনিস আছে সেগুলো বুঝি মেয়েদের জন্য নয়? তুমি আরো বড় হও, তখন বুঝবে। যত বড় হবে ততই এই অপ্রিয় সত্যটা তোমাকে বুঝতে হবে খনা। এই পৃথিবীটা পুরোপুরি পুরুষদের জন্য, আর এখানকার যত ভালো ভালো জিনিস সব তাদেরই জন্য তোলা থাকে। এই নিষ্ঠুর সত্যটা যত দেরিতে বুঝবে ততই ভালো। খেয়ে নাও, এরকম মন খারাপ করে থেকো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে বৌরানী? শ্বশুরবাড়ি থেকে চিরদিনের জন্য তো এখানেই চলে আসতে হলো। চিরদিন সবার তো সমান যায় না। তোমার হয়তো একটা খারাপ সময় চলছে এখন। এর থেকেও খারাপ সময় কি একটা মানুষের হতে পারে? এখন থেকে সারাটা জীবন আমাকে এই প্রাসাদের বোঝা হয়েই থাকতে হবে। ছি ছি, এসব কি বলছো তুমি? আমরা কি তোমার পর? তাছাড়া এটাও তো তোমার আরেকটা বাড়ি। তোমার দাদারা তোমাকে কত ভালোবাসেন বলো তো? কেন নিজেকে বোঝা ভাবছো তুমি? এখন আবার মাথায় আরেকটা বোঝা এসে চাপলো। আর সকলেও হয়তো তার সম্পর্কে একই কথা ভাবছে, বোঝা। আমি কিছুতেই বুঝতে পারছি না, রুক্মিণীকে নিয়ে ঐশিকা বা রাজিমা এত বাড়াবাড়ি করে কোন সাহসে? ত্রিজটা শান্ত হও। তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার রাজিমা হলেন এই প্রাসাদের জ্যেষ্ঠতমা? দেখো ত্রিজটা, রাজার হাতে যেমন রাজ্যের সব দায়িত্ব থাকে, তেমনি রাজ অন্তঃপুরের সব দায়িত্ব থাকে রানীর হাতে। কিন্তু রুক্মিণী আমার বোন, আমার অতিথি, তাকে নিয়ে বোকার মতো রাগ করো না তো। এতটা নির্বুদ্ধিতা তোমাকে শোভা পায় না। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করো। খনার সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক। বৌরানী খনা আমার নিজের জন্য, তবু কেন জয়দ্রথের প্রতি ওদের অসহ্য?
জয়দ্রথের এই জনপ্রিয়তা আমার অসহ্য লাগছে। এই সিংহলের সিংহাসন যদি আমাকে আমার আমার হাতের মুঠোর মধ্যে আনতে হয়, তাহলে আমাকে নিজের জনপ্রিয়তা বাড়াতে হবে। অথচ সেখানে জয়দ্রথ আমার নিকট আত্মীয়ের ওপর। কি হলো কুমার, এত উতলা কেন? না, উতলা নয় বৌরানী, তোমাদের কাছে বোধহয় আমার চেয়েও জয়দ্রথ বেশি গুরুত্বপূর্ণ। সেটাই কি স্বাভাবিক নয়? জয়দ্রথ আমার জন্য নিজের সন্তানকে পর্যন্ত ত্যাগ করতে চলেছিল। তাদের কি প্রমাণ হয়? তাদের কি প্রমাণ হয় বলো তো আমাকে? তোমাদের প্রতি জয়দ্রথ আমার চেয়েও বেশি দায়িত্বশীল। হয়তো তাই। না, তাই নয় বৌরানী। আমি দাদাকে আক্রমণ করতেই পারি, সেটি একটি রাজনৈতিক বিষয়, এবং সেক্ষেত্রে যদি দাদার কিছু হয়েও যায়, এটা মনে রেখো, তোমাকে আর কণাকে আমি কখনোই কষ্টের মধ্যে থাকতে দেব না। তুমি ভাবলে কি করে একজন নারী সিঁথি থেকে সিঁদুর মুছে গেলে সে আনন্দে থাকতে পারবে? এসব তুমি কি বলছো ভাই কাকা? এ কথাই বা তুমি ভাবলে কি করে? কোনো মেয়ে তার বাবার খুনিকে ক্ষমা করে দিতে পারবে? তোমরা কেন আমার কথাটা বুঝতে পারছো না? আমি কিন্তু তখন দিদির পক্ষ নিইনি, যখন সে তোমাকে বিষ খাওয়াতে চেয়েছিল কণা। আমি কিন্তু চূড়ান্ত বিরোধিতা করেছিলাম। বিরোধিতা করেছো? থামানোর চেষ্টা করেছো কি? জয়ামিতা আমাকে দাবা খেলা শিখিয়েছিল, যাতে আমি বাবাকে দ্বিতীয় বিবাহ থেকে আটকাতে পারি। জয়দ্রথ কিন্তু আমাকে সতী হতে বারবার বারণ করেছিল। জয়াম কদম্ব রাজ্যের সাথে যুদ্ধ পর্যন্ত করতে প্রস্তুত ছিল। সেই কারণেই আমি মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি জানতাম খনার সমস্ত দায়িত্ব জয়দ্রথকেই দেওয়া যায়। আমার শেষ যাত্রার সময় কিন্তু জয়দ্রথই আমার পালকির বাহক হয়েছিল। এবার তুমি ভাবো আমি কার ওপর নির্ভরশীল হব? জয়দ্রথ, তুমি আমার সহ্যের বাইরে চলে গেছো। তুমি আমার সিদ্ধান্তের ওপর প্রশ্ন ছুড়ে দিচ্ছ। জ্যোতিষবীরকে রাজ জ্যোতিষ বানানো নিয়েও আমাকে প্রশ্ন করেছো তুমি। জ্যোতিষবীরই রাজ জ্যোতিষী হবেন। আমি দেখবো তুমি কিভাবে আমাকে আটকাও। হয় আমি সবাইকে এ বিষয়ে রাজি করাবো, না হয় চিরকালের মতো আমি পরাজয় মেনে নেব। পরাজয়।